স্বামীজির কাছে প্রথম যে বিদেশিনী পৌঁছন তিনি সিস্টার ক্রিশ্চিন। থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজির সমাধিস্থ হয়ে গিয়েছিল। যখনই আমরা কোনো সমাধির কথা বলি তখনই উইলিয়াম হেস্টির ডেফিনেশনটা মনে রাখতে হবে। Such experiences are the results of purity of mind and concentration on a particular object. ক্রিশ্চিনকে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওলি সেরা বুল সম্বন্ধে স্বামীজি মন্তব্য করেছিলেন। একজন জিজ্ঞেস করছিল মানে হোয়াট ইজ পিউরিটি, উত্তরে স্বামীজি বলেছিলেন ওড়িশারা বুল। এবং ওড়িশারা বুল না থাকলে সারদামার ছবি হতো না। স্বামীজির বন্ধু ছিলেন জোসেফিন ম্যাকলাউড। স্বামীজির খুব বন্ধু ছিলেন ইটি স্টার্ডি। পরে তার সঙ্গে স্বামীজির সম্পর্ক নষ্ট হয়ে যায়। স্বামীজির বন্ধু ছিলেন ফ্রান্সিস লেগেট এবং তার স্ত্রী বেটি লেগেট। তারা খুব স্বামীজিকে ভালোবাসতেন। যখন বিদেশিদের কথা বলা হবে তখন মনে রাখতে হবে যে মিস্টার এন্ড মিসেস হেল এবং তার মেয়ের। বিবেকানন্দের গলা বলা হয় না, মেরি হেল তার গলা 4 দিন ধরে টেপ করে রেখেছিলেন। আমেরিকানরা বলেছিলেন হি ইজ আওয়ার ম্যান। কেন বলেছিলেন? স্বামীজি একেবারে আমেরিকান হয়ে গিয়েছিলেন। আমাদের প্রত্যেকের উচিত গুডউইনের মৃত্যুদিন, যেটা আমরা জানি, সেটাকে পালন করা। গুডউইন না থাকলে কিচ্ছু পাওয়া যেত না। বেলুড় মঠে স্বামীজির ব্রেকফাস্ট টেবিলটা দেখবার মতো হয়। স্বামীজি কি কি আমেরিকান খাবার খেতে ভালোবাসতেন কাঁটা চামচে দিয়ে। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে অ্যাজ ইউজুয়াল আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমার সঙ্গে বাক্যালাপে অ্যাজ ইউজুয়াল আছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। তরুণ বাবু, স্বাগত আমাদের এই পডকাস্টে। গত সপ্তাহে আমাদের আলোচনাটা এমন একটা ইন্টারেস্টিং এতে পৌঁছেছিল যে আমার ইচ্ছে করছিল যে সে থেকেই স্পিল ওভার করে, কেননা বাংলাদেশের বিখ্যাত বাঙালিদের সঙ্গে স্বামীজির পরিচয়ের বোধহয় অন্ত নেই। আপনার সঙ্গে কথা বলে যেটুকুনি মনে হলো। আর এবারে আমি ইকুয়ালি আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাকে জিজ্ঞেস করি যে স্বামীজির বিদেশিনী শিষ্য এবং শিষ্যাদের তার অগণিত লিস্ট বোধহয় আপনার কাছে, এবং আপনার সঙ্গে এই সম্পর্কের কারণে আমাদের এই বিবেকানন্দ ঘরে ঘরে কৃপায় অনেকের নাম আমি শুনেছি। তার মধ্যে আমি যে কোনো প্রথমেই অবশ্য সিস্টার নিবেদিতার নাম আসে। আমরা মূর্খ বলে বলছি, সিস্টার নিবেদিতা ছাড়াও কিন্তু আরো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত রকমের প্রাসঙ্গিক শিষ্যাও তার ছিল। আর এছাড়াও আমার যে কটা নাম মনে আসছে এখানে আপনাকে বলে লাভ নেই, আপনি বরং শুরু করুন যে কাকে নিয়ে শুরু করা যায়। সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামীজির পরে পরিচয় 1896 সালের পরে আসবে। বেশ। স্বামীজির কাছে প্রথম যে বিদেশিনী পৌঁছন তিনি সিস্টার ক্রিশ্চিন। স্বামী যখন থাউজেন্ড আইল্যান্ড পার্কে গেলেন, যখন থাউজেন্ড আইল্যান্ড পার্কে চলে আসবেন তখন ক্রিশ্চিনের সঙ্গে দেখা হয়। একটি ঝড়ের সন্ধ্যেবেলায় সিস্টার ক্রিশ্চিন এবং মিস ওয়ার্ল্ডো সেখানে গিয়ে পৌঁছন এবং সিস্টার ক্রিশ্চিন স্বামীজিকে সেই ধ্যানের অবস্থায় দেখেন। থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। গাছের তলায় বসে থেকে তারপর বৃষ্টি নেমেছে, ওরা স্বামীজির মাথায় ছাতা ধরে আছেন। স্বামীজি বাহ্য জ্ঞান লোপ পেয়ে যায়। স্বামীজির দুবার সেরকম হয়েছিল। যখন স্বামীজি রায়পুরে যাচ্ছেন বিশ্বনাথ দত্তের সঙ্গে, তখন প্রকৃতির মধ্যে স্বামীজির এই এক্সট্যাসিটা হয়। বাহ্য জ্ঞান কলেজ তখন স্বামীজির হয়েছিল। শ্রীরামকৃষ্ণ এমন কালো আকাশের ব্যাকগ্রাউন্ডে সাদা বক দেখে সমাধিস্থ হয়েছিল, তেমনি স্বামীজি প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছিল। এবং যখনই আমরা কোনো সমাধির কথা বলি তখনই উইলিয়াম হেস্টির ডেফিনেশনটা মনে রাখতে হবে। Such experiences are the results of purity of mind and concentration on a particular object. তিনি রামকৃষ্ণের রেফারেন্স দিয়েছেন ইত্যাদি। তো ফলে ক্রিশ্চিন সবার আগে স্বামীজির কাছে গিয়ে পৌঁছয়। ক্রিশ্চিনকে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন ক্রিশ্চিন কলকাতায় আসেন, অসুস্থ স্বামীজি, ইউরোপিয়ান না আমেরিকান? জার্মান। ক্রিশ্চিন গ্রিনস্টাইডল। স্বামীজি বলেছিলেন যে ক্রিশ্চিন তার
আমি জাহাজ ঘাটে তোমাকে আনতে যাব। ইয়েও ছিলেন অসুস্থ শরীরে, এবং বলেছেন যদি না হয় তাহলে খ্রিস্টানের সব ব্যবস্থা গুরু ভাইরা করেন, আর যদি তিনি কলকাতা শহর পছন্দ হয় যেন ফিরে যাওয়ার প্যাসেজ মানে ব্যবস্থা স্বামীজি করে রেখেছিলেন। তিনি জার্মান ছিলেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ ছড়ায়, এটা আলাপ হয় এতে আমেরিকাতে। হ্যাঁ, প্রথম বিশ্ব মহাযুদ্ধের সময় তাকে জার্মানিতে ফিরে যেতে হয় সিস্টার নিবেদিতা সঙ্গ থেকে চলে যাওয়ার পরে, এবং তার যখন তার দেহ যখন সঙ্গ থেকে চলে যান, ক্রিশ্চিয়ান স্কুলটাকে দেখতেন। আচ্ছা আচ্ছা। খুব গুণের মহিলা ছিলেন, খুব সফট স্পোকেন ছিলেন, এবং স্বামী তাকে ভীষণ ভালোবাসতেন। সিস্টার ক্রিশ্চিয়ানের অভিজ্ঞতা আছে। তিনি যখন হাসপাতালে ভর্তি হলেন, বশিষ্ঠর সেন খুব কাছের লোক ছিলেন ক্রিশ্চিয়ানের, তখন একদিন বলছেন যে আমি আর যখন কষ্ট দিতে পারলাম না, তখন দেখলাম স্বামীজিকে বললাম আই কান্ট টেক ইট এনিমোর, এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটায় সারা রাত্রি তিনি বসেছিলেন। ক্রিশ্চিয়ানের পর্ব বুঝতেই পারছেন কিরকম ছিলেন। ওলি সেরাবুল সম্বন্ধে স্বামীজি মন্তব্য করেছিলেন। একজন জিজ্ঞেস করছিল মানে হোয়াট ইজ পিউরিটি, উত্তরে স্বামীজি বলেছিল ওলি সেরাবুল। বা এতখানি এর অসাধারণ বই আছে প্রবুদ্ধ প্রাণের মাতাজির লেখা, স্বামীজি আমেরিকান মাদার, ওলি সারাবুল সঙ্গে স্বামীজি বলেছেন। এবং ওলি সারাবুল না থাকলে সারদামার ছবি হতো না, তিনি আমেরিকায় নিয়ে যাবেন বলে ছবিটি তুলেছিলেন। স্বামীজির বন্ধু ছিলেন জোসেফিন ম্যাকলাউড, অসম্ভব স্বামীজির বন্ধু ছিলেন। স্বামীজির খুব বন্ধু ছিলেন ইটি স্টার্ডি, পরে তার সঙ্গে স্বামীজির সম্পর্ক নষ্ট হয়ে যায় স্টার্ডি স্ত্রীর জন্য। স্বামীজির দেহত্যাগের পরে স্টার্ডি আসেন এবং মায়াবতীতে যান। খুবই স্বামীজির বন্ধু ছিলেন, কিন্তু সেই পরে স্বামীজির থেকে তিনি সরে যান, আবার স্বামীজির অবর্তমানে তিনি ফিরে আসেন এবং যান। স্বামীজির বন্ধু ছিলেন ফ্রান্সিস লেগেট এবং তার স্ত্রী বেটি লেগেট। তারা খুব স্বামীজিকে ভালোবাসতেন। যখন বিদেশিদের কথা বলা হবে তখন মনে রাখতে হবে যে মিস্টার এন্ড মিসেস হেল এবং তার মেয়েরা। মিস্টার মিসেস হেল, রাইট। মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল ম্যাকেডলি এবং হ্যারিয়েট ম্যাকেডলি এর স্বামীর সবচেয়ে কাছের লোক ছিলেন। এবং আমার স্বামীজির চিঠি পড়ে যা মনে হয়েছে, তাতে স্বামীজি বিদেশিনীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার মতে মেরি হেলকে এবং জোসেফিন ম্যাকলাউডকে, আমার মনে হয়। আচ্ছা, আপনি একটু ক্রিস্টিনের কথা বলছেন না? ক্রিস্টিন তো খুব সফট ছিলেন, কিন্তু মেরি হেল তো স্বামীজি কম বয়সে দেখেছেন, তখন স্বামীজি বিখ্যাত সব হয়েছেন চিকাগোয়, তাদের বাড়িতে স্বামীজি ছিলেন। এবং দ্বিতীয়বার দেখবেন একটা বর্ণনা আছে, যখন ফ্রান্সিস লেগেটের লিটল ম্যানারে স্বামীজি আছেন, যখন ইজাবেল ম্যাকেনলি এবং হ্যারিয়েট হেল এরা নেমন্তন্ন করতে এসছেন এদের বাড়ি যাওয়ার জন্য, স্বামীজির যে দেহের পরিবর্তন হয়েছিল তার বর্ণনা আছে, যে শুধুমাত্র আমন্ত্রণটা এসেছে বলে। দুর্ভাগ্যটা কোথায়, তারা প্রেসবিটেরিয়ান চার্চের সদস্য ছিলেন, এবং দ্বিতীয়বার যখন স্বামীজি যান, এই পাদ্রিকুল ধর্মযাজকরা এতটাই পাজি ছিলেন, তারা স্বামীর সঙ্গে দেখা করতে দিলেন। স্বামী তার বাড়িতে 4 দিন ছিলেন, এবং এই যে বিবেকানন্দের গলা বলা হয় না, মেরি হেল তার গলা 4 দিন ধরে টেপ করে রেখেছিলেন। তো সেইটা ওয়্যাক্স টেপ, তো যেই শুকিয়ে গেল চলে গেল। ফলে তাদের সাংঘাতিক কথা না বললে চলবে না, না বললে চলবে না। স্বামীজির কেট স্যানবার্নের কথা, কেট স্যানবার্ন তিনি স্বামীজির সঙ্গে ট্রেনে পরিচয় হয়। আচ্ছা, এবং সেই ট্রেনে পরিচয় হয়, একটা কার্ড স্বামীজিকে দিয়েছিলেন, এবং স্বামীর সঙ্গে কথা বলে, তিনি ইংরেজি জানতেন, কথা বলে তার মনে হয়েছিল যে এই আমেরিকানদের কেউ এত পণ্ডিত নয়। স্বামী যে হোটেলে ছিলেন সেই হোটেলে টাকা শেষ হয়ে আসছে, স্বামীজি তো সেই কার্ডটা রেখে দিয়েছিলেন। ওই কমল বসুর বিখ্যাত কথা, দক্ষিণ নারীর কায়স্থ তো, তাই জ্ঞানের নারী ছিল টনটনে, কার্ডটা রেখে দিয়েছিলেন। সেই কার্ডে যোগাযোগ করলেন কেট স্যানবর্নকে, কেট স্যানবর্ন এসে হোটেলের ভাড়া মেটালেন এবং তার বোস্টনের বাড়িতে নিয়ে গেলেন। এই যে নিয়ে গেলেন স্বামীজিকে, মনে রাখবেন এইখানে স্বামীজি ছিলেন। কেট স্যানবর্নের যে বাড়িটা, সেটা পরে একটা পাদ্রীদের থাকার জায়গা হয়। সেই কেট স্যানবর্ন কি করতেন, আমেরিকান যে বিখ্যাত মহিলা যারা ছিলেন তার সঙ্গে স্বামীজির পরিচয় করিয়ে দিতেন,
এবং কেট স্যানবোর্ন নিজে স্বামীজি ওই ঘোড়ার গাড়ি চালাতেন। আমেরিকায় মনে রাখবেন নারী প্রগতির সিম্বল ছিল হচ্ছে যে সিঙ্গেল হর্স ড্রিভেন কার্ট, একটি ঘোড়া টানছে। দেখবেন আপনি এই যে জিঙ্গল বেল গানটায় এই হর্স ড্রিভেন কার্টের কথা রয়েছে। এটা তো বারের গান, লোকে আমরা ভারতবর্ষের লোকেরা এটা চার্চে নিয়ে চলে গেল। তো সেই কেট স্যানবোর্ন স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এবং যেমন মিস্টার রাইট স্বামীজিকে বলেছিলেন যে আপনার সঙ্গে আপনাকে পরিচয়পত্র চাওয়া মানে তার সূর্যকে আলো দিচ্ছে অধিকার নিয়ে প্রশ্ন করা। মিসেস রাইট স্বামীজিকে অসম্ভব ভালোবাসতেন এবং মিসেস রাইট স্বামীজিকে তার রোজনামতে লিখতে শুরু করেন। এবং এই আমেরিকানরা স্বামীজিকে ওই বাড়িতে থাকতেন। স্বামীজি আমেরিকান সামাজিক ব্যবহারের আদব কায়দায় অভ্যস্ত হয়ে পড়েন এবং তারাই বলতে শুরু করেন, অনবদ্য বক্তা যখন শিকাগোয় স্বামীজি যাচ্ছেন তখন তারাই একটা প্রচার করতে শুরু করে যে চমৎকার বক্তা, এই মুখে মুখে প্রচার হয়ে যায়। শিকাগোতে স্বামীজির যে ছবিটা রয়েছে সেই ছবিটা কেট স্যানবোর্ন তিনি দেখলেন সব ওই ল্যাম্পপোস্টে লাগানো হলো। লোকে কি করলো, স্বামীজির দ্বিতীয় বক্তৃতা মানে 15 সেপ্টেম্বরের পরে লোকে মনে করলো এই ছবির মধ্যে শান্তি দেবে, এসব তো আমরা ভাবি না, বলে ছবি ছিঁড়ে নিয়ে যেতে লাগলো। একটা নেটিভ তো সেই নেটিভের ছবি বাড়িতে রাখবে, ছিঁড়ে যেতে লাগলো। কেট স্যানবোর্ন রাত্রিরে লোক লাগিয়ে সব বাকি ছবিগুলো তুলে নিলেন। আমার সৌভাগ্য যে কলকাতায় সেই ছবিটি আছে, যে ভদ্রলোকের বাড়িতে আছে তিনি নাম প্রকাশে অনুচ্ছুক বলে আমি তার সঙ্গে কথা দিয়েছি বলে নামটা বলি না। যার ছবি দেখেন সেই ছবিটারই কপি, তার অরিজিনাল ছবি কলকাতায় আছে। সেই ছবিটা দেখা যায় এখনো, মানে যদি দেখা যায়, আমার সঙ্গে তো খুব খাতিরতি দেখা যায়। এবং সেই যে কাগজে বানানো সেটা তখনকার আমেরিকার কস্টলিয়েস্ট পেপার। কেট স্যানবোর্নের নামটাই আমরা ভুলে গেছি। যারা বিবেকানন্দ চর্চা করে দেখবেন কেট স্যানবোর্ন জিজ্ঞেস করবেন বলতেই পারবে না। কেট স্যানবোর্ন সাংঘাতিক মানুষ এবং তিনি বোস্টনে নাম স্বামীজিকে না গিয়ে রাখতেন এবং স্বামীজি আমেরিকানদের সঙ্গে না মিশতেন। ওই যে আমেরিকানরা বলেছিলেন হি ইজ আওয়ার ম্যান, কেন বলেছিলেন? স্বামীজি একেবারে আমেরিকান হয়ে গিয়েছিলেন। আর মেধা ছিল তো, গুরু এবং শিষ্য মানুষের হাবভাব অনুকরণ করতে পারতেন। এবং স্বামীজি কি শিকাগোর আগে স্বামীজি কোথায় বক্তৃতা দিলেন? বক্তৃতা দিলেন একটা গির্জায়, কারণ শিকাগোয় খরচ চালাতে হবে তো। তখন তো এখনকার দিনের রামকৃষ্ণ মিশনই তৈরি হয়নি, লোকটি খরচ কি করে চালাবেন? সেই জন্য সেখানে তিনি বক্তৃতা দেন এবং সেই বক্তৃতা মোহিত হয়ে যায় লোকজন। দ্বিতীয়বার যখন বিদেশে যান স্বামীজি তখন মিসেস রাইট খুব ব্যস্ত, তার সঙ্গে স্বামীজির দেখা হয়নি। কেট স্যানবোর্নের সঙ্গেও স্বামীজির দেখা হয়নি না, দ্বিতীয়বার দেখা হয়নি। প্রথমবার এইরকম তিনি একেবারে স্বামীজিকে ঘিরেছিলেন। দুর্ভাগ্যের বিষয় যে শিকাগোয় বিখ্যাত হওয়ার পর কেট স্যানবোর্ন কোথায় চলে গেলেন তার কোনো রেফারেন্স আমরা পাই না, এখনো পাওয়া যায় না। তিনি সাংঘাতিক মানুষ ছিলেন, সাংঘাতিক। ওই একটা ভিজিটিং কার্ড না রাখলে না পাল্টে চেহারা পাল্টে যেত। কোথায় যেতেন, কি করতেন, টাকা শেষ হয়ে গেছে। আমরা তো সবকিছুকে না, ভারতবর্ষের মানুষের গুণ হচ্ছে যে আমরা দৈবকে সবসময় অজুহাত দিই। স্বামী যে কার্ডটা রাখলেন ভিজিটিং কার্ডটা, সেটা যেন কোনো ক্রেডিট নয়। আচ্ছা, একটা স্টাডিকে সেই লেখা চিঠিটাই আপনি খুব পছন্দ করেন। আমার কাজ হচ্ছে বেদান্ত শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশন করতে যার শিশু হজম করতে পারে। দেখুন আমরা এই উক্তিটা অরিজিনালি স্টাডিকে লেখা চিঠি, স্বামীজির চিঠি। এবং স্বামীজি যে ভক্তিযোগের বইটা বেরিয়েছিল সেখানে প্রেসে স্বামীজি কভার ডিজাইন করেছিলেন। তখনকার দিনের নিয়ম হচ্ছে পাবলিশার বইয়ের মালিক হবে, সে বই পাওয়া যায় না। স্টাডির সঙ্গে স্বামীজি খুব বন্ধুত্ব ছিল। স্টাডির স্ত্রী স্বামীজিকে পছন্দ করতেন না, পরের দিকে করতেন না। এবং স্বামীজি বিখ্যাত লেখা আছে, তোমরা কি করেছো, তোমরা দিয়েছো ঠান্ডা কিছু আলু সেদ্ধ আর কিছু ঠান্ডা রুটি আর সাথে অপমান। সেই চিঠিও আছে স্টাডিকে লেখা। স্বামীজির আমাদের প্রত্যেকের উচিত
গুডউইনের মৃত্যুদিন যেটা আমরা জানি সেটাকে পালন করা। গুডউইন না থাকলে কিচ্ছু পাওয়া যেত না, কিছু জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ আমরা পেতাম না। ঠিক। আমরা পেতাম না লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া। ফলে গুডউইনের ওপর একটা কিছু হওয়া উচিত। রামকৃষ্ণ মিশনের গুডউইনের ওপর একটাই বই আছে, গুডউইনের কিছু হওয়া উচিত। গুডউইন না থাকলে কিচ্ছু পাওয়া যেত না, কারণ স্বামী তো নিজে লিখতেন না। তিনি তো তার নিজের প্রফেশন ছেড়ে দিয়ে স্বামীজির সঙ্গে জয়েন করে ইন্ডিয়া চলে এলেন। হ্যাঁ, তিনি কাগজে বিজ্ঞাপন দেখেছিলেন। স্বামীজির একজন স্টেনোগ্রাফারের দরকার ছিল, তার রেসপন্সে গুডউইন এসেছে। সেটা তো ইউরোপে, কিন্তু তারপরে একদম ইংল্যান্ড। তারপরে তো স্বামীর সঙ্গেই থেকে গেলেন। গুডউইনের কথা আমরা জানি না। দুজনের কথা বলতে হবে। একজন হচ্ছেন স্বামী কৃপানন্দ, লিওন ল্যান্ডসবার্গ, রাশিয়ার। তিনি স্বামীজির কাছে এসেছিলেন, তিনি সন্ন্যাসী হয়েছিলেন, স্বামীজিকে চলে যান। আরেকজন মারি লুই, স্বামী অভয়ানন্দ। এই মারি লুই একে বৈষ্ণব সমাজ ব্যবহার করতে শুরু করে, বুঝলেন। তিনি আসেন ভারতবর্ষে। এই মহাত্মা শিশির ঘোষ, নব বৈষ্ণব আন্দোলন, তারা তো স্বামীজিকে সহ্য করতে পারতেন না। ওই লিখেছিলেন তো, মিটিং স্বামী অফ বেলুন নোটিস। তো তারা স্বামীজি অভয়ানন্দের কাজ হলো তিনি পূর্ববঙ্গে গিয়ে স্বামীজির নামে কুচ্ছা রটাতেন। এবং যেহেতু বাঙালির একটা বড় গুণ আছে যে বাঙালি কুচ্ছা শুনতে ভীষণ পছন্দ করে, খুব পছন্দ, চিরকাল পছন্দ করে, চিরকাল পছন্দ করে। আজকে আপনি কোনো একটা গোপন সম্পর্ক বলুন, বাঙালির মতো ইন্টারেস্ট ভারতবর্ষে কোনো জায়গায় দেখাবে না। তিনি অভয়ানন্দের কাজই হলো তিনি বিবেকানন্দের বিরুদ্ধে নাগারে বক্তৃতা করতে লাগলেন এবং নব বৈষ্ণব আন্দোলন তাকে সমর্থন করতে হলো, তারাই এনেছিল তাকে। একটা চিঠি আছে স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে লেখা, যে মারি লুই পয়সা চেয়েছিল, তো সে এখন পয়সা পাচ্ছে, আমি খুব খুশি, এই বলে স্বামীজি গীতার একটি শ্লোক কোট করেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভয়াম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমাকে যে যেভাবে প্রার্থনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করি। ফ্রেঞ্চ মহিলা ছিলেন, মারি লুই ফ্রেঞ্চ মহিলা ছিলেন, অভয়ানন্দ। এবং তিনি না, তারপর স্বামীজি চলে গেলেন। যেই চলে গেলেন, যারা তাকে এনেছিল, যারা তাকে স্পন্সর করেছে, তারা ভুলে গেল তাকে, অভয়ানন্দ হারিয়ে গেলেন। এরা টিকে আছেন রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে বিবেকানন্দের সমালোচনা করেছিলেন বলে। তাদের নামটাই কেউ জানতো না, লিওন ল্যান্ডসবার্গের নামই কেউ জানতো না, অভয়ানন্দের নাম। এরা তো বিদেশি, তাই স্বামীজির কাছে এসেছিলেন। নিবেদিতার কথা তো বলতেই হয়, নিশ্চয়ই। স্বামীজির বিখ্যাত চিঠি, স্বামীজি নিবেদিতা আসতে চাইছেন, স্বামীজি বলছেন ওখানেই কাজ করো। তারপর যখন আসার আমন্ত্রণ জানালেন, অপূর্ব সেই চিঠি আমরা বাকচক্রে আলোচনা করেছি। ভারতবর্ষ একসময় সিংহিনীর জন্ম দিয়েছে, এখন পারছে না, তাই তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা, তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। তারপরে কি বলেছিলেন, এই দেশে তোমার কি সমস্যা হবে, এদেশের জলবায়ু তোমার অনুকূল নয়, এদেশে মানুষ তোমাকে তীব্র সমালোচনা করবে, কিন্তু এইসব সত্ত্বেও তুমি যদি আসো, তাহলে আমি জানবো ভারতবর্ষে তোমার কাজ করার অনেক সুযোগ আছে। নিবেদিতা চলে এসেছিলেন এবং নিবেদিতা যখন জাহাজে করে আসছেন, তখন একজন নিবেদিতা সম্বন্ধে নানা কথা বলছেন, কটু কথা বলছেন ভারতবর্ষ সম্বন্ধে। নিবেদিতা তাতে মনক্ষুণ্ণ হয়েছিলেন, সব ছেড়ে ছুড়ে চলে এসেছি, ভারতবর্ষে যাচ্ছি, দেশটা কেমন হবে। তারপর জাহাজ ঘাটে স্বামীজি তাকে আনতে এসেছিলেন এবং তারপর নিবেদিতা স্কুল করেন। কালী পুজোর দিনে 1898 সালে সে স্কুল উদ্বোধন করেন মা শারদা, এবং তিনি প্রার্থনা করেন এখানে যারা পড়বে তারা যেন শ্রেষ্ঠ নারী হয় ইত্যাদি। স্বামীজির যখনই আলোচনা হবে, এবং এছাড়াও আমরা আরেকজনের কথা বলি, ন্যান্সি হ্যান্সব্রো, তিনি স্বামীজি খুব কাছের ছিলেন। শেষ চিঠিটা স্বামীজি যা পাওয়া যায় তাকেই তো লেখা, ন্যান্সি হ্যান্সব্রো। এবং সেই চিঠিটা শেষ হচ্ছেই বলে তিনি আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা যাওয়ার জন্য, শরীর তো আর দিচ্ছে না। শেষ চিঠি 1902 সাল জুন মাস। হ্যাঁ, পূর্বাভাস বলছেন, স্বামীজি শেষ করছেন বলে, হোপ উই শ্যাল মিট সামওয়্যার ইন দিস লাইফ, বাট মিটিং অর নো মিটিং আই শ্যাল রিমেন ইউর এভার লাভিং ব্রাদার বিবেকানন্দ। বিষয় কি, জাপান নিয়ে। এবং জাপান যদি আধ্যাত্মিকতার দিকে না যায়,
জাপানের কি ভয়ঙ্কর অবস্থা হবে তা ভেবে আমি শঙ্কিত হয়ে পড়ি। এবং সেইখানে জাপানের কথা স্বামীজি লিখেছিলেন, যেমন জাপানকে এশিয়ার নতুন জাত স্বামীজি বলেছিলেন। এবং জাপানের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্পিরিচুয়ালিটি আনার চেষ্টা করছে। এই যে মানুষ যন্ত্রে পরিণত হয়েছে, মানুষ হারিয়ে আছে ইকাগাই এবং কোডোকুশি, জানেন তো মানুষ জাপানে হারিয়ে আছে আজকাল, এত কাজ করতে করতে এত ক্লান্ত, কোথায় চলে গেল কেউ জানে না। এবং কোডোকুশি বয়স্ক জাপানিরা তারা ঘরের মধ্যেই মারা যাচ্ছেন, তাদের যারা সৎকার করছে নিয়ে আসছে তাদের বলছে কোডোকুশি, একটা নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে। আর তারা মানুষকে সহায়তা করে না, মারা গেলে মৃতদেহটা পরিষ্কার করে। সাংঘাতিক সভ্যতার অবস্থা। তো সেখানে স্বামীজি বলছেন যে এবং ইকাগাই, তুমি যখন কাজ করবে তখন কিভাবে কাজ করবে বলা হচ্ছে যে প্রথম কাজ করতে হবে প্যাশন, তারপর ইমোশন, তারপর ভোকেশন, তারপর প্রফেশনের সঙ্গে এগুলো না থাকে তাহলে সেই যন্ত্রের মানুষ বাঁচতে পারে না। সে ন্যান্সি হ্যান্সব্রুক, এরা স্বামীজি খুব কাছের ছিলেন। স্বামীজির দেখুন ইন্সপায়ার টকস বলে একটা বই আছে, এই 1000 আইল্যান্ড পার্কে যে ছিলেন যারা লিখেছিলেন তারা কেউ অভিজ্ঞ ডায়েরি লেখার লোক নয়। সকলে তো মাস্টারমশাই হবে না, মহেন্দ্রনাথ গুপ্ত হবেন না। তো কিন্তু তারা তাও লিখেছিলেন, খুব স্কেচি ওয়েতে পাওয়া যায়, চমৎকার বই ইন্সপায়ার টক, কিন্তু কোনোটাই কনক্লুসিভ না। বই লেখা পড়েই বুঝবেন, খুব শর্টে, কিন্তু স্বামীর দিনগুলো তো পাওয়া যায়, স্বামীজি কিভাবে দিন কাটিয়েছেন না কাটিয়েছিলেন। আচ্ছা, ওনার সমবয়সী বা বয়সে ছোট বা বয়সে বড় মিক্সচার, তাই তো? স্বামীর বিদেশি শিষ্যদের বলছি, হ্যাঁ সব রকমই ছিল। মোস্টলি বোধহয় বয়সে বড়, তাই তো? জোসেফিন মার্কেল 5 বছর বড় ছিলেন, নিবেদিতা 5 বছর ছোট ছিলেন, সব রকমই ছিল। একটা বই আপনি বারবার বলেন না যে ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ডিসাইপলস, সেখানেও কিছু লাইফ অফ বিবেকানন্দ ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ডিসাইপলস। এবং স্বামীজি আমরা মিসেস ব্লজেট, তার বাড়িতে স্বামীজি রয়েছেন নিউ ইয়র্কে, সেখানে একজন আমেরিকান দম্পতি এসে বলছেন যে আপনার যা সমালোচনা শুনছি সে কান পাতা যায় না। তো স্বামীজি বিখ্যাত উক্তি, হোয়াট আই এম হ্যাজ বিন রিটেন অন মাই ফোরহেড, ইফ ইউ ক্যান রিড ইট ব্লেসেড ইউ আর, ইফ ইউ ক্যানট সরো ইজ ইয়োরস। স্বামী নিত্যস্বরূপানন্দজি তিনি ব্লজেটকে দেখেছিলেন, তিনি গোলপার্কে আমাদের প্রায়ই বলতেন যে মিসেস ব্লজেট আমারে কইতেন, এক স্বামীজিরে খাওয়ায় আনন্দ পায় তো নিত্যস্বরূপানন্দজি ভোজন রসিক ছিলেন। এবং ভরত মহারাজ তিনি কখনো একা কোথাও যেতেন না, যখন তাকে আমন্ত্রণ জানাতে যেতেন কেউ, মহারাজ আপনি আসবেন, তখন তিনি বলতেন যে স্বামী পূর্ণানন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, যিনি রহরা বালকাশ্রম প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, তিনি সে প্রতিষ্ঠা করেন। এবং নিত্যস্বরূপানন্দজি খাওয়ায় বিখ্যাত ছিলেন, গোলপার্ক প্রতিষ্ঠা করেছিলেন। আপনি গোলপার্কের সামনে দাঁড়ান, ওই কনস্ট্রাকশনটা দেখেই বুঝবেন, মার্টিন বার্ন বানিয়েছিলেন, ওই কনস্ট্রাকশনটা দেখেই বুঝবেন যে নিত্যস্বরূপানন্দ ছাড়া ওই জিনিসটা হতো না। তিনি সেই যুগে দাঁড়িয়ে 60 দশকের গোড়ায় দাঁড়িয়ে ভেবেছিলেন ইন্টারন্যাশনাল সেন্টার হবে। তিনি স্বামীজির অনেক শিষ্য শিষ্যাকে দেখেছিলেন, এই ফ্রান্সিস, তিনি মিসেস ব্লজেটকে দেখেছিলেন। এবং মিসেস ব্লজেট স্বামীজির খুব খাওয়া দাওয়া যত্ন করতেন। যদি কখনো সম্ভব হয় আপনাকে আমি স্বামীজির তিথি পুজোয় বেলুড় মঠে নিয়ে যাবো। বেলুড় মঠে স্বামীজির ব্রেকফাস্ট টেবিলটা দেখবার মতো হয়। স্বামীজি কি কি আমেরিকান খাবার খেতে ভালোবাসতেন, কাঁটা চামচে দিয়ে খেতেন। তো আমেরিকান 4 বছর আমেরিকায় কাটিয়েছিলেন, সেই যুগে কম কথা তো নয়। তো সবাই তো বলতো স্বামীজি আপনি কি খেতেন, স্বামীজি বলতেন যা পেতুম তাই খেতুম। তো আমার একজন বন্ধু সন্ন্যাসী ছিলেন, তিনি সঙ্গ ছেড়ে চলে গেছেন, তিনি সেই ব্রেকফাস্ট টেবিল সাজাতেন। ব্রেকফাস্ট টেবিলটা দেখবার মতন স্বামীজিকে, সে নিশ্চয়ই দেখে। এবং আমেরিকানদের ইনফ্লুয়েন্স ছিল। আমার মনে আছে আমি একটি বক্তৃতা করেছিলাম এখানে USIS এ, বিষয়বস্তুই ছিল ইনফ্লুয়েন্স অফ দি আমেরিকান অন স্বামী বিবেকানন্দ। 2013 সালে যখন স্বামীজি 150 তখন বলেছিলাম, এবং সবাই খুব খুশি হয়েছিলেন। স্বামীজি আমেরিকানরা, এবং স্বামীজি তো আমেরিকানদের বারবার তাদের কথা বলেছেন, সমালোচনাও করেছেন, কিন্তু স্বামীজির উদারতা আমেরিকানদের সেটা স্বামীজি বলেছেন। তো এখানেও তো মানে লিস্ট ইজ এন্ডলেস, কিন্তু এই সাবজেক্ট গুলো এত ইন্টারেস্টিং লাগে যে এই প্রশ্নের পর প্রশ্ন এসে যায়, আর আপনিও দেখি মানে একেবারে অত্যন্ত মানে অক্লেশের উত্তরও দিয়ে যান। আশা করি আপনাদেরও নিশ্চয়ই এই আলোচনা ভালো লাগছে, এবং আজকে আপনাদের এই দর্শকদের অনুরোধে আমার মনে হয় যে আমরা ওই সময়ের
প্রতিবন্ধকতাকে একটুখানি না হলেও ফ্লেক্সিবল করে একটু উপরের দিকে বাড়াবার চেষ্টা করেছি। এরকম ভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আলোচনায় পার্টিসিপেট করবেন, নানা রকমের বক্তব্য দিয়ে আমাদের উন্নতি সাধন বা আমাদের আরো বেশি যাতে উন্নতি করতে পারি এই আলোচনা, সেগুলো চেষ্টা করবে। ভালো থাকবেন। আজকের মতোই আজ আমরা এখানে শেষ করছি। নমস্কার।